ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। ছিচ কাজু নেমে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করতে গেলে কাঁদে, কেউ বলে না নিজে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো ছোট্ট দেখতে মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের শাপলা শাহরুখকে নিয়ে চাচির তখন দিশের অবস্থা। এর মধ্যে শাহরুখের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারলো। বাবার যে মনে ভীষণ কষ্ট। সেই কষ্টে না হয় তাকে খানিকটা মারে। অসুবিধা কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবি না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন, টুপটাপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদতো না। রাত হলেই আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়তো। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে সবকিছু ঝাল মেটাতেন বদ্ধ করে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত। বাবার গা ঘেঁষে ঘুমালেই বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলা ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারলো না। তার আগেই নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালের পিসে মশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে ফেলে দিয়ে বলল, এসব শুনে সেলিম বাড়ির বাইরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে আসছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেসে পারতো ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলো না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমলো না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনে। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোক ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো, রাতে যদি বাবার সাথে ঘুমোতে না পারে। সেই ভয় ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছে। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করে নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে 2 চোখে দেখতে পারতেন না। বকাবকি রাগারাগি তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে এলেন, ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার আর কেউ নেই। বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতেও না। কথা বলা তো দূর, ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি আর করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা
তাকে ছেড়ে চলে গেল, তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয়। না, দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়ে আছে। কিছুদিন না যেতেই তারপর থেকে দীপালির জীবন চার দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। দুই চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন। নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে দিল। শালুকের ইচ্ছে করলো এক ছুটিকে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চির দুঃখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে, তা শালুক টের পায় ধ্রুব যখন মন খারাপ করে থাকে তখন। ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানাই ওরা। ভাবলাম তোর তো জিহ্বায় ঝোল চলে আসে ফুচকার কথা শুনি, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিচকা জনের স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেবো না, যা কাছাকাছি দিব যাতে সবাইকে দেখিস। ওই সুটকির ব্যাপারই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। ধ্রুবর মনে হলো যে সে যেন ঝর্ণার কুলকুল শব্দে বয়ে চলা শুনছে। শালুক জিজ্ঞেস করতে চাইলো একবার, রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়? ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুকে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের সময় 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বলতে জানতাম না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লে দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকে ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জাহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকে বের হয়েই গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব সে? নিকটাত্মীয় কয়েকজন দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়ন মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে সে সজারের মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যাম বর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে। শালুক বলল,
সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক, সুতে একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলো, আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপরে এমন মরা মরা সাজ দেখে মন আরো খারাপ হয়ে গেল। কোনোমতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে, সে নিজেও অবাক। এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়, কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা। একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আজ যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময় ধ্রুবও চলে গেল। সমবয়সী হয় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সবকিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলে, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথেই হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনে পক্ষের দাওয়াত করা মেহমানেরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষের রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেললো। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদি বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতেই হঠাৎ করেই ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বলল, বাবা তুই কই? এইদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীন ভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে, আর এইদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে। তাদের আগে আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি। বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা, তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সায় বাড়ি আসছে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আরো বেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হলো ঢিমে তালে। এদিকে মেয়ের বাবা চাচা দাদাকে বসতে হলো ছেলের চাচা বোনের জামাই মামা ফুফাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না। এদিকে আদিপ আকিক জাবির দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেমে এগিয়ে দিবে তারা কিছু বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থেকে অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই তো, ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই, কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই এখানে। সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো, যেই টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মশকরা করার সাথে সাথে
নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কি লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার ধ্রুবর করা কথায় ডেকোরেটরের লোকেরাও হাতে লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুব ভোজবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে, এত কারোর জন্য কাচ্চি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেটে মাংস শেষ তো নিজ হাতে বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির ঝগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমানতালে কথাও বলে যাচ্ছে। ভাই বাড়িতে এসছে। কেমন অবিশ্বাসও লাগছে শালুকের। আফিফা অনেক আগেই ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনের সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুবরও চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব, তুই আমাকে কথা দে, তুই আমার বিয়ের সব অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়। তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনানও শুনলো এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জল করে উঠল। তারপর হুট করেই মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়? খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে আমি তো ভুলিনি, 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুবও চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার আশেপাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালু, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাওয়ার মতন ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে, কোনটা ভালোবাসা কোনটা মোহ সে কি বুঝেনি, নাকি কখনো ভালোই বাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কুলুচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাগবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিজ বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না। অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যে প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বারবার ছাদে উঠানামা করতে পারবে না, বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3 তলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষে নেই, তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সীতারা বেগম ছাদে উঠতে পারবেন না। ছাদের চাইতে বাগানের জায়গাই বেশি, তাই বাগানেই অনুষ্ঠান হবে। আদনান ভীষণ রাগ হলো কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে অথচ আমার সিদ্ধান্তে কোনো দাম নেই দেখছি। কথাটা বলার সাথে সাথে আদনানের গালে সপটে চর পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান চরকে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বললেন, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গিয়েছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন আসছে এখানে মাতব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কানে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চর খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছো না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনানের কাটা খেয়ে নুনের ছিটা দিতেই আশা আবারও বলল, ধ্রুব, দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করেছিলাম তোমাদের এইসব। সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চড় দিয়েছে।
আমি এটা ড্যাডকে দেখাবো। ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনানই জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস, অপেক্ষা কর, আজ রাতে ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচবাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে। আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপ কিভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো ভাই 5-6 জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কের বোতল বের করে ওদের সামনে রাখলো। উঠতি বয়সের ছেলে ওরা, দেখেই ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা? সবাই রাজি হলো আদনানের কথাই। গুটি হিসেবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিক ঝিকঝিক করলো মরিচবাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাহিরের 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনের রাস্তার 2 পাশের গাছে চুন লাগানো হয়েছে। আশার এত সুন্দর লাগছে এসব দেখে। নানান রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। শালুক বসে বসে সব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফুলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করছে তার সবটা ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুর বাড়ি থেকে মেহমান এলো আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইচই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আপা আর শাপলা মিলে কি সুন্দর করে নাচলো। তাদের সাথে ধ্রুবও যোগ দিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের পাশের চেয়ারে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠলো শালুক আদনানের কথায়। তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই। আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিছু বললে স্যাদ করে উঠিস। ব্যাপার কি? শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল, ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকালো, তারপর বলল, ভাব দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কোন কারণে? আপনি কে? আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান 9-6 যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো। হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাগের ডগা তীর করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া 2 ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানে ফুটে উঠেছে কোমলতা, একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো। হাতে মেহেদি দেওয়া ফর্সা হাতে মেহেদির খয়েরি রং কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনানের জন্য আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান। আর তাতেই অবাক হলো, হঠাৎ করেই ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনারি শালুক নাচের কোনো মুদ্রা জানে না, হাত পা ছুড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মিলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন, কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণই ওই ধ্রুবকে পছন্দ করে? হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইলো কিন্তু পারলো না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলে দিয়েছিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে নাও আসতে পারে, একবার রেখে দিতে পারলেও রাগ কমে যাবে। সেই কথা মনে রেখে আফিফা কেঁদে চলেছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালুকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না। আফিফার এরকম কান্না দেখে যেই মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে, শালুকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমান সবার রুম ভরে গেছে। শাপলা শালুক আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই। অযথাই মেয়েটাকে অপছন্দ করার কোনো মানে হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়েবাড়ির কোলাহল থেমে গেছে। নিচে বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত 2টোর দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা।
ওকে নিয়ে আসতে বলেছে মা। শাপলা লজ্জা পেল কিছুটা, এমনকি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতিও অন্যরকম একটা ফিলিংস সময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এর জন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলল, শাপলা, আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ। শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনান ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শালুককে জড়িয়ে একটা গুজব ছড়ানোর, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালুক দরজা নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে, তন্দ্রা এসেছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসলো। তারপর বিরক্ত হয়ে দরজা খুললো। শালুক ভেতরে আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে যেতে বলছে। এর মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করছে না। শালুকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধূপ ধূপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালুক ধ্রুবর হাত চেপে ধরলো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালুক হাত ছাড়লো না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো, ড্রয়ারে সে মোম রাখে সবসময়। কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করেই বাইরে কয়েকটা ছেলের শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজার বাইরে দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালুকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাইরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ছিটকানি তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাইরে কয়েকজন মুরব্বীও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুবর বাবা চাচারা সবাই ছাদে এলো, আদনান সহ। একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে, এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো, ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে, আমরা খারাপ কিছু হচ্ছে ভেবে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাহির থেকে। ওরা রুমটা অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল। আদনানের এত আনন্দ হলো। সবার সামনে মহান সাজা ধ্রুবর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতেই ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কিভাবে? মুহূর্তেই কানাঘোষা শুরু হয়ে গেল। খবর আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়লো সারা বাড়িতে। কয়েকজন রং ঠং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো ধ্রুব আর শালুক দুজন সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদের ঘরে গিয়ে কি কি খারাপ কাজ করেছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল, বাপের মতো চরিত্র হয়েছে। বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করছে, ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব ভাষা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দেবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করলো না। হঠাৎ করেই ধ্রুব অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতেই ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরেও আমার ছোট্ট বাবুরে রিয়া দিতে গেলেও লোকে কইব এই মায়ের চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল। দাগ থেকেই যাব আমার শাল ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখবে, বিশ্বাস করবে, তারপর আবারও আমার শালুকের নিন্দা করবে। ওরে খারাপ বলতে কেউ দুবার চিন্তা করবে না। শালুকের বাবা মা দুজনেই হতভম্ব, সেই সাথে হতভম্ব শাপলা আসার নয়নার দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার সাথে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম উঠে বললেন, কাজী ডেকে আনো, এখনই ওদের বিয়ে দেব। নিশ্চুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক হয়ে। সেই রাতেই কাজে এলো, দুজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কি ছিল। ফজরের আজান হচ্ছে চারদিকে, কেউই ঘুমায়নি সারা রাত। আর ধ্রুব ছাদের সেই ছেলেগুলোকে ডেকে আনলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সেই রুমে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে দাদা, তবু আমি শালুকের বদনাম হবে বলে এভাবে বিয়ে করে নিয়েছি আপনার মুখের দিকে তাকিয়ে। এবার এই সিসিটিভি ফুটেজটা দেখুন।
ক্যামেরা লাগিয়েছি সেদিন আমার রুমে। আমার অনুমতি ছাড়া দিব্যর আম্মু কারো একটা ছবি লাগিয়েছে বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু করতে না পারে, যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে। দেখুন, এই দেখুন, শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে। তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এই জন্য রুমটা অন্ধকার হয়ে যায়। তারপরও আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যে বলেছে। তা না হলে দাদা, আমার চাইতে খারাপ কেউ হবে না। সব কটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ধ্রুবর তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে। তারপর এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দেবে। মেইন কালপ্রিট আদনান। জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে। তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে, ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ দিল সে, ভেবে ফেসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারোর সাথে কোনো কথা বলল না, শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি যাচ্ছি না আর এক মুহূর্ত এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানের যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাব আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না আর শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা অভিমান। আজ আফিফার বিয়ে। বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার চাপ। বুকে লুকায়িত গোপন ব্যথা, আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কি করেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করছে। তার সব কিছু বিরক্ত লাগছে। আজ যদি শালুকের বদলে শাপলা যেত ওই করে, তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটা ভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাওয়ার পরই সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবের। আদনান উসখুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য, তা কাকে বুঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্র হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এইভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কই? জীবন যে ছেলেটা কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব বললেন গম্ভীর মুখে, তোর কোনো সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল। আদনান কিছু বলতে পারলো না। বুকের ভেতর দূর দূর করে কাঁপছে তার, জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না, সপাটে 2 থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপ্রকৃতস্থ মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দ ভাবে হয়েছে। আমার হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো তোকে আমি। তোর মতন ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার উপর সব কথা আদনানের মাথা নিচু করে শুনে গেল। তবুও স্বস্তি পেল যে কেন এরকম হলো তার সাথে। সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এইভাবে খারাপ কথাটা রটালো? ধ্রুব ভাই,
কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ি। তবে কেন কেউ প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতী কি হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়ে এলো। এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুবর কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকের। ধ্রুব জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক ধরফর করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক, মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ হয়ে গেল। ধ্রুব হাসলো, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকদের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক, তুমি রিমার সাথে যাও ওর বাসায়, আমি একটা বাসা ঠিক করি তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো। এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়ে কে? একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে? শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠলো শালুক ধ্রুবকে ধরে, তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়েই কাটিয়ে দেবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরলো, তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক, আমি থাকলে আমার বউয়ের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, লিমা ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল একপাশের বিছানায়। রিমা ডাইনিং রুমে বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশে রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনচান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চেনে না, কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে, যেই দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে? রাতে আশার মা রাদিবা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যাবে। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পর তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিচ মনের মানুষ তার ছেলে। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন এতদিন? সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জাহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেই দিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখন কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে করে? একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্ন ছাড়া ছেলে আবারও সবকিছু হারিয়ে ফেললো। একটা ফুলের মতো মেয়ের জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা? কেমন আছে? কেউ জানে না। ধ্রুবর রাত কাটলো রাস্তার পাশে বসে বসে, আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট্ট বাসা নিতে হবে, আর তারপর একটা ছোট্ট চাকরি ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করে চলত, উপরন্তু আরো থাকতো ব্যাংকে, কিন্তু এখন শালুক আছে।
যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য, চাইলেই সে ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজন ছোট একটা সংসার সাজাবে, ঘরের বাইরে থাকা ছেলেটা কারো টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবলেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখনো কি ভেবেছে এরকম সিনেম্যাটিক ভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিলেন তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, আর মীরার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালুকের দুই চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের। বাবা মা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন, সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনোদিন স্কুল যাবার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না, দাদির পানের বাটি থেকে জর্দা দেয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না। বড় চাচি, মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না, শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না, শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না, মায়ের হাতের মার খেতে হবে না, বাবা চাচাদের গলা ধরে আদুরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভেতর কেমন জ্বলে পুড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসেছে রাগ করে, বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে, ফেলে এসেছে নিজের সবকিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে ভীতু শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমা ফোন এনে দিয়ে যেতেই ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে যাসনি কেন তুই? এক্ষুনি গিয়ে খেয়ে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটবেলায় কিছু হলেই তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক, আমাকে ভরসা কর। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে। দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া বেড়েছে প্রকৃতির। শালুকের মনটা উদাস হয়ে গেল। দ্রুপরের নামমাত্র কিছুটা খেয়েছে সে। আজ তো আফিফার বউ ভাত হবে, সবাই নিশ্চয় গিয়েছে, খুব আনন্দ করছে নিশ্চয় সবাই মিলে। নিজের অদৃষ্টকে নিজেই জিজ্ঞেস করলো, কি দোষ ছিল আমার? আমার আনন্দময় জীবনে কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবন ছিল বসন্তের উৎসব, সেই জীবনে কেন এত শীতের রিক্ততা? রিমা এনে তার ফোন দিয়ে গেল শালুককে। শালুক হ্যাঁ বলতেই ধ্রুব বলল, এদিকে অনেক বৃষ্টি হচ্ছে শালুক, ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না। বৃষ্টির পানি যাতে কিছুতেই না লাগে তোর গায়ে। সাবধানে থাকবি শালুক, কোনো চিন্তা করবি না, আমি আছি তো। শালুককে উত্তর দিতে না দিয়ে কল কেটে দিল ধ্রুব। শালুক একটা নিঃশ্বাস ফেলে বারান্দার দরজার বন্ধ করে দিল। গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। রিমা ফোন নিতে এসে জিজ্ঞেস করলো, লেবু মাখা খাবে শালুক? শালুক মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। রিমা শালুকের হাত ধরে বলল, কি হয়েছে তোমাদের শালুক? এভাবে ভেঙে পড়েছো কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? ধ্রুব দেখলাম আমাকে টেক্সট দিয়ে বলল শালুককে বিয়ে করে নিয়ে এসেছি, তোর বাসায় 2-1 রাত থাকবে। একবার এত জানতে চাইলাম, কিছুই বললো না কি হয়েছে। শালুক একবার ভাবলো বলে দিবে কিভাবে কি হয়েছে। পর মুহূর্তে মত পাল্টালো। যেখানে ধ্রুব কিছু বলেনি সেখানে শালুক বলে দেওয়ার ধ্রুবর অপমান, তাই আস্তে করে জবাব দিল, কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু। আমি ধ্রুব ভাইয়ের থেকে জেনে নিয়েছি। রিমা হেসে বলল, এখন তো হাজবেন্ড হয়ে গেছে শালুক, এখন আর ভাই বলছো কেন? শুধু ধ্রুব বলো। শালুক আঁতকে উঠল। ধ্রুব ভাইকে শুধু নাম ধরে বলবে, মরেই যাবে তাহলে। এটাও কি সম্ভব কখনো? রিমা হেসে ফেললো শালুকের লজ্জা দেখে। তারপর বলল, আচ্ছা থাক, লজ্জা পেতে হবে না। তোমাদের টুনাটুনির ব্যাপার সেটা, নিজেদের সংসার হলে তখন সব ঠিক হয়ে যাবে। রিমা চলে যেতেই শালুক ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে শালুক? সে তো সংসার বলতে জানে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, ফুপু সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকা। সংসার মানে সকলে সবাই মিলে চায়ের আড্ডা, সন্ধ্যাবেলায় ছোট চাচির হাতের ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পাকোড়া ভাজা। সংসার মানে দুপুরে খেতে বসলে মুরগির রান না পেলে কেটে কেটে সব একাকার করে ফেলা, বড় চাচার হুমকি ধামকি শুরু হয়ে যাওয়া, মুরগির রান 2 পিস একসাথে শালুককে দিতে হবে বলে আদেশ জারি করা, পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারে সবাই মিলে থাকা। দুজন মিলে কি সংসার হয় নাকি?
বৃষ্টিতে ভিজে ধ্রুব বাসা খুঁজতে লাগলো। কিছুতেই পছন্দ সেই বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। ধ্রুবর ব্যাংকে মোটামুটি 50,000-এর উপরে টাকা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ধ্রুব বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথেই ছোট্ট একটা বাসা, 3 তলা পর্যন্ত। বাড়ির বাইরের দিক থেকে দেখে বোঝা যায় এই বাসার ভেতরটা তেমন সুবিধাজনক নয়। বাড়ির দেয়ালে শ্যাওলা ধরা, বাড়ির নীল রং উঠে জায়গায় জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগান বিলাস গাছ আছে, সাথে একটা কামিনী গাছ, অন্য পাশে 2টো নারিকেল গাছ। ধ্রুব আল্লাহ আল্লাহ করে ভেতরে গেল। বাহির থেকে যেমন দেখাচ্ছে ভেতরটা তেমন নয়। ভেতরের রং ঠিক আছে, যদিও দেয়াল খুব মসৃণ ভাবে খসেনি রং করার সময়। অফ হোয়াইট কালার রং দেয়া দেয়ালে। একতলায় 2টো করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটে 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, একটা কমন আর একটা অ্যাটাচড মাস্টার বেডরুমের সাথে একটা ডাইনিং আর একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেই বারান্দা আছে। উপরের তলায়ও ভাড়াটিয়ারা আছে, নিচের তলায়ও আছে। শুধু এই 2য় তলায় এই ফ্ল্যাট খালি গত মাসে ভাড়াটিয়া চলে যাওয়া। তাছাড়া উপরের তলার ভাড়া 12,000, 2 তলার ভাড়া হচ্ছে 15,000 টাকা। এই জন্য উপরের তলার ওরা নিচের তলায় আসেনি। ধ্রুবর পছন্দ হলো বাসা। শালুককে কল দিল আবারও ধ্রুব। শালুক রিসিভ করতে জিজ্ঞেস করলো, শোন, একটা বাসা পেয়েছি বুঝলি, একটু ছোট রুম, 2 বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টো ওয়াশরুম, 2টো বারান্দা, গ্যাস, পানি, বিদ্যুৎ সব আছে। যদিও বিদ্যুৎ বিল আমাদের, 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নিব? সারাদিন অনেক তো খুঁজলাম, কিন্তু এরকম পেলাম না। বড় বাসা নিতে হলে ভাড়া আর বেশি, আবার খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছে করছে না। আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আমার অনুমতির কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তাই করো। শালুক অবাক হলো ধ্রুবর কথা শুনে। তারপর সেই অবাক গলায় জিজ্ঞেস করলো, বাসা কি আমার জন্য নিচ্ছি? আমার একার সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য। দিন শেষে এই সংসার তোর, তুই ঘরের কর্ত্রী হবি। তোকে জিজ্ঞেস করবো না আমি? তোর পছন্দ না হলে আমি আরো 1000টা খুঁজবো বাসা। ছোট বাসা শুনে রাগ করছিস না? আমি রিমার মেসেঞ্জারের ছবি পাঠাচ্ছি বাসার, তুই দেখ আগে। ধ্রুব বিরক্ত হয়ে বলল। ধ্রুব কল কেটে দিল। শালুক কিছু বুঝতে পারলো না, মাথা মুন্ড। এসব ব্যাপারে শালুককে জিজ্ঞেস করার কি আছে, তাই সে ভেবে পাচ্ছে না। ধ্রুব ছবি পাঠাতেই শালুক দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কি আছে। এসব ব্যাপারে সে কিভাবে বুঝবে? ধ্রুব এবার ভিডিও কল দিল। শালুক ভিডিও কল দেখে কল কেটে দিল। ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগবে তার। এখন ধ্রুবর সাথে ধ্রুব অডিও কল দিল আবার। তারপর জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? শালুক বলল, হ্যাঁ হয়েছে পছন্দ। ধ্রুব মুচকি হেসে বলল, মন খারাপ করিস না শালুক, আমি তোকে আরো বড় বাসায় রাখবো ইনশাল্লাহ। আমাদের এই দুরবস্থা থাকবে না শালুক, সব ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করে দেব। আমাদের সংসার জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি শালুক। তোর সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে তোর করে দেব। শালুক ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। ধ্রুব ভাই এভাবে কথা বলছে কেন? শালুকের কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগেছে শরীরে। দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। ধ্রুব জিজ্ঞেস করলো, আজ রাতটা রিমার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। শালুক রাজি হলো না কিছুতেই এখানে থাকতে। ভেজা গলায় বলল, আমি এখানে থাকবো না ধ্রুব ভাই। আমি এখানে থাকলে তুমি এই বাসার সামনের দরজায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে আর মশা মারবে। আমার তো সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবার পায় না বহু বছর ধরে। কাল সারা রাত তোমার 2 হাত থামেনি এক মুহূর্তের জন্য। ধ্রুব অবাক হয়ে বলল, তুই সারা রাত জেগেছিলি কেন শালুক? আমার তো এইসবে অভ্যাস আছে, তোর তো নেই। তুই কেন জেগেছিলি? শালুক উত্তর দিল, যেই কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারোনি, চলে এসছো। তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে বসে থাকতে দিতে একা। তোমাকে পাহারা দিয়েছি আমি। ধ্রুব ইমোশনাল হয়ে গেল শুনে, তবে অতি দ্রুত নিজেকে সামলে বলল, আমি আসছি তোকে নিয়ে আসতে। এটাই প্রথম আর এটাই শেষ রাত শালুক। এরপর থেকে আর তোকে একটা রাতও আমি একা থাকতে দিব না। ধ্রুব এলো মাগরিবের সময়। মিষ্টি নিয়ে এলো রিমাদের জন্য। বাসার নিচে দাঁড়িয়ে থেকে রিমাকে কল দিল শালুককে নিয়ে নিচে না যাওয়ার জন্য। রিমার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল, হাসি রিমা, অনেক উপকার করেছিস, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। রিমা হেসে বলল, তোর বউর জন্য তো কিছুই করতে পারলাম না। ভালো থাকিস দুজনে।
একটা রিক্সা ডেকে শালুককে নিয়ে উঠে গেল রিক্সায়। প্রথমে গেল শালুকের জন্য জামা কাপড় কিনতে। 3টি জামা, 1 জোড়া জুতা, তেল সাবান শ্যাম্পু নিল। নিজের জন্য 2টি লুঙ্গি আর 2টো টি শার্ট, একটা তোয়ালে, একটা গামছা নিল, 1 প্যাকেট কয়েল, দেশলাই, 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতের খাবার নিয়ে নতুন বাসায় গেল। জামা কাপড় দেখে শালুকের মনে হলো আজ সারাদিন সে গোসল করেনি, সারা শরীর ঘামে চটচটে হয়ে আছে। বাথরুমে ঢুকে শালুক গোসল করে এলো। শালুকের পর ধ্রুব গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনা শালুক ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবন এভাবে রং বদলাবে তা কি কখনো জানতো শালুক? আদনান বউ ভাতে গেল না, বাসায় রয়ে গেল। কেউ তাকে যাবার জন্য সাধলো না। একা বাড়িতে আদনান রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িটিকে আদনানের কাছে পোড়া বাড়ি বলে মনে হচ্ছে, যেন এই বাড়ির প্রাণ শালুক ছিল। বুকের ভেতর কেমন হাহাকার করতে লাগলো। রাতে আশা কল দিয়ে আদনানকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আশার কাছে বিয়ের কথা জানার পর থেকে আদনানের বুকের ভেতরে অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। কি হতো বিয়েটা আরো কিছুদিন আগে হয়ে গেলে? তাহলে তো শালুককে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরলো সন্ধ্যাবেলায়। আফিফা আদনানের সামনে দিয়ে চলে গেল। একটা বার আদনানের দিকে ফিরেও তাকালো না। আদনানের মনে হচ্ছে নিজেকে জড় পদার্থ একটা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আদনানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বিশেষ করে শালুকের মা হাসনা আদনানের ছায়াও মারায় না। আদনানের বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। দাদির কাছে গিয়ে আদনান বসলো। সিতারা বেগম নাতির মুখের দিকে তাকিয়ে বললেন, কি কাজ করলি ভাই? সবার মনে কষ্ট দিলি। ধ্রুব তো তোর ভাই, শালুক তোর বোন। ওকে বদনাম কইরে কি সুখ পাইলি তুই? আদনান জবাব দিতে পারলো না। দাদির পা চেপে ধরে বলল, আমি যা চেয়েছি তা হয়নি দাদি। আমার বুকের ভেতর জলে পড়ে যাচ্ছে। কষ্ট আমারও কম হচ্ছে না দাদি। সিতারা বেগম বললেন, কি চাইছিলি তুই? আদনান মাথা নিচু করে বলল, তা বলা যাবে না দাদি। এই দুনিয়ায় কেউ জানে না, তা আমি নিজেই হেরে গেছি দিন শেষে। ধ্রুব তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে। ওরা কপাল তো আমার। সিতারা বেগম আদনানের কথার মানে বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে শালুক বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোষক নেই, কিভাবে ঘুমাবে এখানে? শালুকের বালিশ 3টা লাগে, 2টো মাথার নিচে আর একটা কোল বালিশ। ধ্রুব কোমল গলায় বলল, আজকে রাতটা একটু কষ্ট কর শালুক, আগামীকাল সব পেয়ে যাবে। আগামীকাল গিয়ে এই খাট তোষক বালিশ সব নিয়ে আসবো। জামা কাপড়ের ব্যাগে মাথা দিয়ে শালুক শুয়ে পড়ল। ফ্যান না আনায় ভ্যাবসা গরমে শালুকের ঘুম এলো না। গ্রামে নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায় শুয়ে ঘুমানো মেয়েটাকে এভাবে কোনোদিন ফ্লোরে শুয়ে ঘুমাতে হবে তা কি ভেবেছে কেউ কখনো? ধ্রুবর ভীষণ খারাপ লাগলো। আরামায়েশে বিলাসিতায় যে মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে ধ্রুবর বুকের ভেতর জ্বলে পড়ে যাচ্ছে। ইচ্ছে করছে শালুককে নিজের বুকের উপর নিয়ে শুয়ে থাকতে, যাতে শক্ত ফ্লোরে শালুকের কষ্ট না হয়, কিন্তু চাইলেও তা সম্ভব না। শালুক ছটফট করছে গরমে। ধ্রুব উঠে বসলো। তারপর শালুকের জন্য আনা জামার ক্যাটালগের কাগজটা বের করে শালুককে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর শালুক ঘুমিয়ে গেল। আজকের রাতও ধ্রুবর কাটলো নির্ঘুম ভাবে। শালুকের মুখের দিকে তাকিয়ে ধ্রুব ভাবতে লাগলো, একটা চাকরি জোগাড় করতে হবে। আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে। শালুককে বই খাতা সব কিনে দিতে হবে। শালুকের পড়াশোনা করাতে হবে। মাথায় এত চাপ থাকার পরেও ধ্রুবর ভালো লাগছে এই ভেবে যে শালুক তার কাছে আছে। আজীবনের জন্য শালুক শুধু তার হয়ে গেছে। শালুককে ভালো রাখার জন্য দরকার হলে কলুর বলদের মতো পরিশ্রম করবে ধ্রুব। তবুও ভালোবাসা ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো ঝিমঝিমিয়ে। শীতল বাতাস বইতে লাগলো। ধ্রুব শালুকের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়ল। এক হাতে তবুও শালুককে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল। ধ্রুব ফজর নামাজের কিছুক্ষণ আগে। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটলো ধ্রুব। আজান হতেই ধ্রুবর চোখ খুলে গেল আপনাতেই। ঘন্টাখানেক ঘুমিয়েছে সে। বাহিরে এখনো ধ্রুব উঠে গেল। শালুকের গায়ের ওড়নাটা ঘুমের ঘোরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না নিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব, যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয় গায়ে ওড়না না পেলে। অজু করে এসে শালুককে ডাকলো। শালুকের ঘুম ভীষণ ভারী, ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকতে লাগলো শালুককে। 15 থেকে 20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালুক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলো ধ্রুব? তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়ে আছে ঠিকঠাক। স্বস্তি পেল শালুক। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনে ধ্রুব হাসলো। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি।
আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক। আর আপনি হয়তো ভুলে গেছেন, এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেয়া এক প্রজা। এই রাজ্যের অধিবাসী শুধু আমি। আচ্ছা, এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর হঠাৎ করেই মনে হলো তারা এখন ঢাকায় আছে, এটা তাদের নতুন বাসা। ভাবতে শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা শুরু হলো। আর বুঝি দেখা হবে না কারোর সাথে। শালুককে অজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো শালুককে পাশে নিয়ে। নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এইটুকু চাইবো, আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে? আহারে, সেই মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাইনি এভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে। অন্ধকার কেটে বাইরে আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি। বাইরের কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলছে। শালুককে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলে নাস্তা কিনে আনার জন্য। যাবার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই পিপল দিয়ে আগে তাকিয়ে দেখবি কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাইরের মানুষটা মরে গেলে মরে যাবে, তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য, একা বাসায় থাকলে। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকজন ভালো, এই শহরের লোকদের ভালো মানুষই মুখোশের আড়ালেও অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউ জানে না, সাবধানে থাকবি কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর বলল, এমন ভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুস্কি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি, নিজের প্রাণটা এভাবে অচেনা জায়গায় একা দেখে যাওয়াটা কত যন্ত্রণার। তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি, আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, ছাতার মাথা, তুমি কি বলছো তুমি এসব? তোমার কথার কিছু আমার মাথায় ঢুকছে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো। যা, আমি আসছি নাস্তা নিয়ে, কিছুক্ষণ পর বের হব তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড় কাঁথা দেয়া। রাতের বৃষ্টিতে সব ভিজে চুয়ে চুয়ে পানি পড়ছে। নিশ্চয় ওখানে কোনো বাচ্চার আম্মু আব্বু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে, একটা দুইটা রিক্সা আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে সব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে একেবারে অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখছে নতুন লাগছে তার। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো। এত সকালে এরা পড়তে যাচ্ছে? আচ্ছা, শালুকের মন বিষিয়ে গেল। কি দরকার এত ভোরে পড়তে যাবার? এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে, তা না এরা পড়তে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদির রুমে গিয়ে গল্প করত, শাপলার সাথে মারামারি করত। ধরে বেঁধে ও কাউকে পড়াতে বসাতে পারতো না। এখানে শালুক ভীষণ একা। কান্না পাচ্ছে শালুকের খুব। লজ্জায় ধ্রুবর সামনে কান্না করে না, বাড়ির কথা মনে করে। কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জ্বলে পড়ে ছাই হয়ে যায় শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তাতুক বলে ডাকবে না। মতির মা তার আর মতির বাপের বিয়ে সেই পুরনো গল্প বারবার বলে কান ঝালাপালা করে দেবে না। আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না। বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে? জাহির ভাইয়ের জন্য কান্না করেছে কি? কবুল বলতে কত সময় নিয়েছে? শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা। কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না। বুকের ভেতরটা কেমন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুককে কবুল বলতে হয়েছে। দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন, কবুল বল বোন আমার, চুপ করে থাকিস না বোন। শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে। চাচারা দুজনের চোখ টলমল করছে। মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল। কি
কি অসহ্য লাগছে। শালুকের এসব মনে পড়লেই না, এসব আর ভাববে না শালুক। এসব ভাবলেই শালুকের ভীষণ যন্ত্রণা হয়। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে এই ফুল থেকে, ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন বের করলো। আগের টিউশনি ছিল 4টি, ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল। তখন কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনই নতুন টিচার রেখেছে। সবাই ধ্রুবকে বলল এই মাসটা অপেক্ষা করতে, তারা নতুন টিচারটিকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলেই। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয়ই শখ করে পড়াচ্ছে না, প্রয়োজনের তাগিদেই টিউশনি করছে। ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশন ছিনিয়ে নিতে পারে না। তার বিবেকে বাঁধছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রর এখনো টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকেই যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তার দুই পাশের দেয়ালে পিলারের নজর বোলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিল। কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসেব করলো, আগে টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে কত পাবে? 3-4 হাজার। এখনো অনেক টাকা লাগবে, মিনিমাম 20-25 হাজার টাকা উপার্জন করতে হবে মাসে, নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে, কোনোদিন অভাব দেখেনি শালুক। সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা, চাচা, দাদা শত চেষ্টা করেও ধ্রুবকে 1 টাকা দিতে পারেনি। ধ্রুব কখনো নেয়নি কারো থেকে। ধ্রুবর তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, কিন্তু শালুক তো তা পারবে না। হোটেল থেকে মুরগির গিলা কলিজা ভুনা, মুগ ডাল আর ভাজি, পরোটা, পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকেই দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে, এই সুখ কি ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারত কখনো? এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারাদিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য। বিনিময়ে বাসায় ফিরলেই শালুকের চাঁদ মুখ দেখতে পাবে। এটুকু পাওয়ার জন্য সব করতে পারবে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেটে করে খেতে বসলো। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতেই ধ্রুব জিজ্ঞেস করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারলো না। দুচোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরলো, তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যেই বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি কখনো যাব না ধ্রুব ভাই। বাড়িতে আদনান আছে, সেই বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভেতর কেমন করছে ধ্রুব ভাই, আমি সামলাতে পারছি না নিজেকে। ধ্রুব হেসে বলল, সব ঠিক হয়ে যাবে শালুক, সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে। প্রথম একটু খারাপ লাগবেই, সব ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে, গৃহস্থলীর যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে কখনো দেখেনি। হতবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সবকিছু। বাজার বলতে শালুক ভাবতো এলাকায় তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এখন দেখছে যে না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র সেখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট, 4টি বালিশ, একটা কোল বালিশ, বিছানার চাদর, হাঁড়ি পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, চকসহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর সবকিছু কিনলো। এক ফাঁকে শালুকের জন্য বই, খাতা, কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনলো, নতুন একটা সিম কার্ড কিনলো। চাল, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন, মাংস সব কিনে দুজন যখন বাসায় ফিরল তখন 4টে বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোষক বিছিয়ে বিছানার চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাইরে থেকে দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে 4:30 বাজতেই ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে। যাবার আগে আবারও শালুককে বলে গেল কোনো মতেই যেন বাসার দরজা না খোলে শালুক। শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না, তাই কিচেনে গিয়ে হাঁড়ি পাতিল, প্লেট, বাটি সব কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছিঁড়ে সেখানে বিছিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব রাখলো। ধ্রুব টিউশনিতে গিয়ে কনফার্ম হয়ে এলো। ক্লাস 7-এর 2টো ছেলেকে পড়াতে হবে, বেতন 8,000 টাকা দেবে। সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেল 4:30 থেকে 5:30। নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসেব করলো ধ্রুব। অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা, আজকে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা।
বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা, আছে আর 25,000 টাকা অ্যাকাউন্টে। দুইটা টিউশনি মিলিয়ে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা। তবুও নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরে নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি। ফোনে গান শুনে নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজের সিম কার্ড লাগিয়ে নিল। তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য। চাল ডাল আলু মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি রান্নাও জানো? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, বিয়ের পর বউয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম, এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদ হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না, এই জন্য সব কাজ শিখে রাখা উচিত। কোনো কাজ ছোট নয়, তুচ্ছ নয়। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো। টোনাটনির সংসার শুরু হলো এভাবেই। সময় তার নিজের আপন গতিতে কেটে যায়, তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসছে। সারাদিন অখণ্ড অবসর সময় তার। এই অবসর শালুকের সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগছে শালুকের। ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়, রাতে ফেরে। ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কি করছে কি লাগবে জিজ্ঞেস করে। ধ্রুবর এরকম আন্তরিকতা শালুককে আরো বিব্রত করে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণেই মনে হয় যে শালুক ভুল ভাবছে। হতেও তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে। এটা তো ধ্রুবর পুরনো স্বভাব। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়লো শালুক একটা কম্পোজিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগে ধ্রুবকে ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতাও এভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল, মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 4টের সময় বের হয়ে টিউশনিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুব 8:30 বাজে। রাতে এসে রাতের রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। বিয়ে হয়েও সে কিছুই করতে পারছে না, অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই, কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে সবসময়। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড, ক্লিপ, পাঞ্চ ক্লিপ, হেয়ার প্যাক, তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল, যাতে ধ্রুবর কাজটা কিছুটা সহজ হয়। ধ্রুব কিচেনে বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসলো। তারপর শালুকের কাছে এসে বলল, এসব ছোটখাটো কাজ আমি অনায়াসেই করতে পারি শালু। আর কখনো তুই এসব করতে যাবি না। বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না, সেই মুহূর্তে ভুল করেও তুই দা বটি ছুরি আগুন এসবের ধারে কাছেও যাবি না। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালু, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো। গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার খুব খারাপ লাগে। আমি মেয়ে হয়েও কিছুই জানি না রান্নার, অথচ তুমি ছেলে হয়ে সবকিছু রান্না করছো। ধ্রুব মাছ তেলে ভাজতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বলল, সংবিধানে কি লেখা আছে নাকি রান্না শুধু মেয়েদেরই কাজ? এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেমটা হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষেরা মহিলাদের মাথায় এই ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো এসব কাজ নারীর। পুরুষ টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছা মতো। তারা যেভাবে চলবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালু, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। 1 গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সম্মানে বাঁধে। স্ত্রী রান্না করছে, হয়তো সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারাদিন 2 দণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সেই এক পুরনো প্রশ্ন, সে তো সারাদিন বাড়িতেই থাকে, কি কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে। পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেস দিতে চায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে
কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে, দুজনকেই দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে, একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্ত্রী, স্বামী শুধু সে আমার স্ত্রী, স্বামী শুধু এটা না ভেবে সারাদিন আমরা ভাবতে পারবো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা দুই দেহ এক প্রাণ। তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্ট মানে আমার কষ্ট। সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি থাকবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে। এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ, তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা এখানেই পড়ে থাকে। তুই এখনো অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে? তোকে এখন সব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে, তবে সেটা শুক্রবারে, আমি যখন বাসায় থাকবো। এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা, নয়তো আমি নিজের কাছে নিজের ছোট হয়ে যাবো শালুক। তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস, নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে মাছ পড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতেই শালুক মুচকি হাসল। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানতো না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত, তারও একটা কোমল মন আছে। ভাবলেই চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখলো। ধ্রুব মাছ ভাত ডাল রান্না করে সব প্লেটে বাটিতে বেড়ে নিয়ে এলো। দুজন মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরলো। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুবর ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতেই ধ্রুব তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেঝো চাচির কথা মনে পড়লো। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি। আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপারে, চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্ত লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ার্ডরোব লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম যেখানে, সেখানে নিজের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারতো, মাছ মাংস ফ্রিজে রাখতে পারতো। এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই, চুলায় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে।